তাতে আনুমানিক মৃত্যু প্রায় 50 লাখের উপরে হবে। অর্থাৎ এসআইআর এর যদি সত্যি যা ইনোমারেশন ফর্ম জমা পড়েছে তার স্যাম্পল স্টাডি করে দেখা গেছে গড়ে 75 জন করে, বুথ পিছু 75 জন করে মৃত নাম বাদ যাওয়ার কথা, মৃত পাওয়া গেছে। দক্ষিণ 24 পরগনায় কিন্তু অ্যাজ ইট ইজ, অর্থাৎ যদি মানে যান্ত্রিক ভাবে বা ডিজিটাইজেশনের মাধ্যমে মৃতদের নাম বাদ যায় সেটা আলাদা কথা, কিন্তু ফিজিক্যালি কিন্তু নাম বাদ দেওয়া যাবে না, এই ফরমানই জারি হয়েছে, এটাই অভিযোগ কিন্তু করছে বিরোধীরা। এসছে ডায়মন্ড হারবার কেন্দ্রের যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির হয়ে, অভিজিৎ মনে হয়, তিনি অভিজিৎ ববি কিছু একটা নাম, তো তিনিও কিন্তু একটা অভিযোগ করেছেন যে বিপুল সংখ্যক বিএলও কে বাধ্য করানো হচ্ছে যে কোনো মৃতদের নাম কাটা যাবে না। উত্তর 24 পরগনা তো ভয়ঙ্কর ছবি, রাজারহাট নিউ টাউন তো উত্তর 24 পরগনা অধীনে। এই যে বাংলাদেশ থেকে আসাদের লোকগুলোকে চলে যাওয়ার যে প্রবণতা বা অনুপ্রবেশকারী হিসাবে যে যাদেরকে তুমি দেখতে পাচ্ছ, যে যারা অপেক্ষা করছে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য, এদের একটা বড় অংশ হলো রাজারহাট নিউ টাউনের। এরা রাজারহাট নিউ টাউনে নানা রকম কাজ করতো, কেউ পরিযায়িকা কাজ করতো, কেউ ভ্যান চালাতো, তো কেউ রাজমিস্ত্রির কাজ করতেন, তো কেউ ঠিকাদারের কাজ করতেন, ফলে এরা জাকিয়ে বসেছিল। এই যে আমি না মাঝে মাঝে ভাবতাম যে রাজারহাট নিউ টাউনে এত সমস্ত শিক্ষিত ভদ্র মানুষ আছেন, তারপরে শাসক আর বিরোধীদের এত ব্যবধান কেন হয় ভোটের ফলাফলে। পূর্ব বর্ধমান তোমাকে বলছি, পূর্ব বর্ধমানে কিন্তু একটা বিরাট সমস্যা আছে, এখানে অনুপ্রবেশ ঘটেছে, এটা ফ্যাক্ট। এবং পূর্ব বর্ধমানে অনুপ্রবেশকারীরা ভয়ভীতি সন্তুষ্টও নন, তারা যে বাইরের রাজ্যে চলে যেতে চাইছে, বাংলাদেশে ফেরত যেতে চাইছেন তাও নয়, কারণ তারা তৃণমূলের সাথে সম্পৃক্ত ভাবে আছেন। ফলে তাদের ট্রেস করা, তাদেরকে আইডেন্টিফাই করা আমার মনে হয় না যে বিএলওদের পক্ষে সম্ভব। বাস্তবে যে যারা আছেন, বিএলওর সাথে যারা প্রতিদিন উঠা পেশা করছেন, কাজ করছেন, খবরাখবর রাখছেন, এরকম অ্যাক্টিভ বিএল এর সংখ্যা বিজেপির তরফ থেকে সবচেয়ে বেশি এই পূর্ব মেদিনীপুরেই আছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জায়গাগুলো কিন্তু আমি তোমায় বলছি একেবারে বিশুদ্ধভাবে বিএলওরা কাজ করছেন, রাজনৈতিক চাপও তাদের নেই, খুব ভালো কাজ হচ্ছে। এসআইআর কতটা আমাদের রাজ্যে এবং জেলায় কার্যকরী হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সব থেকে বড় প্রশ্ন, কারণ এসআইআর এর উপর অনেক কিছু নির্ভর করছে। আদেও এসআইআর সঠিকভাবে হচ্ছে কিনা বা জেলাগুলোতে রাজ্যগুলোতে নির্বাচন কমিশন করাতে পারছে কিনা সেটাই জানার এই মুহূর্তে। আর একটা বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের বর্ডারের দিকে চলে যাচ্ছেন অনেক মানুষ, তারা পশ্চিমবঙ্গ ছাড়ার হিড়িক দেখা যাচ্ছে। আজ থেকে তো সাংবাদিকদেরকে স্বরূপনগর হয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কভারেজ, ওখানে স্থানীয় তৃণমূল নেতারা সাংবাদিকের উপর আক্রমণ করে তারা বন্ধ করে দিয়েছে যে এই সব ঘটনা দেখানো যাবে না, এই লোকেরা ছেড়ে যাচ্ছে এগুলো দেখানো যাবে না, কারণ কারণ তাদের ভোট ব্যাংকে টান পড়তে পারে, কারণ তাদের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য স্বরূপনগরে যে সমস্ত বাংলাদেশিরা তারা ফিরে যাচ্ছে সেগুলো দেখাতে দিচ্ছে না, সেখানে স্থানীয় টিএমসি লিডাররা যে 2-3 দিন কভারেজ আপনারা দেখেছেন লাগাতার, সেগুলোই দেখাতে দিয়েছে, কিন্তু এখন থেকে বন্ধ করে দিয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে হয়তো টান পড়বে এটাই আতঙ্কিত হয়ে বন্ধ করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসআইআর নিয়ে আজকে মিটিং রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে যাচ্ছেন তার ভোট ব্যাংকের রাজনীতি করতে। এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যার। এসআইআর নিয়ে একদিকে অভিষেকের বৈঠক মমতা মতুয়াগড়ে, আর অন্যদিকে জেলা আর রাজ্য ভিত্তিক আদৌ কত এসআইআর হলো, কারণ স্বরূপনগরে দেখা যাচ্ছে ভিড়, লাখো লাখো বাংলাদেশিরা তারা 2-3 দিন ধরে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশে, তারা ফিরে যাচ্ছে। দেখো, জেলা স্তরের আজকে তোমার চ্যানেলকেই আমি জানাচ্ছি, জেলা স্তরের আমি তথ্য যে সংগ্রহ করেছি তাতে আনুমানিক মৃত্যু প্রায় 50 লাখের উপরে হবে। অর্থাৎ এসআইআর এর যদি সত্যি যা ইনোমারেশন ফর্ম জমা পড়েছে তার স্যাম্পল স্টাডি করে দেখা গেছে গড়ে 75 জন করে, বুথ পিছু 75 জন করে মৃত নাম বাদ যাওয়ার কথা, মৃত পাওয়া গেছে। 50 জনকে এমন পাওয়া গেছে গড়ে, আবার বলছি গড়ে 50 জনকে এমন পাওয়া গেছে সারা রাজ্য জুড়ে, হিসেব বলছি, যে যারা স্থায়ীভাবে
ওই বুথ থেকে চলে গেছে। 10 জন এমন পাওয়া যাচ্ছে যে যারা নন ট্রেসেবল, মানে যাদের কোনো ঠিকানা বা কোনো কিছুই মিলছে না বা হদিশই পাওয়া যাচ্ছে না, খুব পরিষ্কার বলে। একজন এমন পাওয়া যাচ্ছে গড়ে যার নাম একাধিক জায়গায় আছে। এই সংখ্যাটা যদি কার্যকারী হয় তাহলে কিন্তু 1,20,00,000 লোকের নাম এসআইআর এর পর বাদ যাবে, মানে যারা ভুয়ো। এবারই কিন্তু আসল লড়াই। 9 তারিখে খসড়া প্রতিবেদন হবে একদিকে, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করছেন, নিশ্চয়ই আইপ্যাক টিমকে কিছু বিশেষ পরামর্শই তিনি দেবেন বা তার দলকে দেবেন। দেখো, ইনোমিনেশন ফর্ম জমা, মানে এখনো যেটা হয়েছে সেটা তোমাকে বলছি 40% ডিজিটাইজেশন হয়েছে, এখনো 60% বাকি। ফলে শেষ বেলায় বিএলওদের উপর আলাদা কোনো রাজনৈতিক চাপ থাকবে কিনা বা আলাদা কোনো, দেখো প্রশাসন তৃণমূল কংগ্রেসের, পরিষ্কার আমি বলছি, শুভেন্দু অধিকারী যতই বলুক প্রশাসনটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের। ইলেকশন কমিশন বলে এখানে কিছু নেই, এটা যা করছে সব তৃণমূল কংগ্রেসের আধিকারিকদের দিয়েই করানো হচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনারকে কেন চিঠি পাঠালেন যে এসআইআর যা হয়েছে এবার স্থগিত করুন? এসআইআর এর যদি সামান্যতম কোনো ব্যর্থতা থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের ব্যর্থতা। ভারতবর্ষের সংবিধানের যে অ্যারেঞ্জমেন্ট, মানে সংবিধান যা বলছে, ইলেকশন কমিশনের কোনো কর্মী নেই, কোনো আধিকারিক নেই। ইলেকশন কমিশন রাজ্য সরকারের কর্মী, আধিকারিক, প্রশাসন যন্ত্র, টাকা, এমনকি টাকা পর্যন্ত রাজ্য সরকারের দিয়ে কিন্তু এসআইআরটা হচ্ছে। এসআইআর করছে রাজ্য সরকার, এটা বোঝাতে পারেনি বিজেপি। এটা বিজেপির সবচেয়ে বড় ব্যর্থতা, এটা সিপিএম এরও ব্যর্থতা, যে আলটিমেটলি এসআইআর এন্টার প্রক্রিয়া টাকা পর্যন্ত রাজ্য সরকারের, এটা অনেকে জানেই না। এসআইআর এর প্রতিটি কর্মী রাজ্য সরকারের, এসআইআর এর প্রত্যেকটা আধিকারিক রাজ্য সরকারের। ফলে এই এসআইআর যদি কোনো ভুল ত্রুটি বিচ্যুতি থাকে, মানে পলিসিগত জায়গা বাদ দিয়ে প্রশাসনিক জায়গা থেকে, তাহলে সেই ব্যর্থতার দায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বা রাজ্য সরকারের। কিন্তু খুব দুঃখের সাথে তোমায় বলি, না শুভেন্দু অধিকারী না বিজেপির কোনো নেতা তারা সবসময় অ্যাজ ইফ যেন এসআইআরটা বিজেপি করাচ্ছে, তা তো নয়, এসআইআর তৃণমূল করাচ্ছে। ফলে আমরা যে হিসেব তোমাকে বললাম, যে মৃত ভোটারদের নামগুলো শেষ পর্যন্ত বাদ যায় কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। 40% যে কাজ হয়েছে, মানে ফর্ম গুলোকে ডিজিটাইজ করা হয়েছে, সেখানে বিশুদ্ধতা ছিল, কিন্তু পরে 60% এখনো ফর্ম ডিজিটাইজেশন করা বা আপলোড করা হয়নি। সেইগুলোতে কোনো জল মিশবে কিনা, মৃত ভোটারদের নাম সেখানেও মানে মানে দেখানো হবে না কি, দেখানো হবে কি হবে না, সেটাই খুব ইম্পর্টেন্ট। যারা স্থায়ীভাবে চলে গেছেন তাদেরকে দেখানো হবে কি হবে না, যাদেরকে একেবারে ট্রেস করতে পারছে না বিএলওরা, তাদের নাম কিভাবে থাকবে সেটা খুব গুরুত্বপূর্ণ। এইবার এর পাশাপাশি ইলেকশন কমিশন একটা ডেটা ব্যাকআপ রেখেছে। ডেটা ব্যাকআপ যেমন রেখেছে তেমনি তারা এআই টুলও ইউজ করবে, অর্থাৎ যে তথ্যগুলো রাখা হয়েছে সেগুলো যথার্থতা তারা বিচার করবে। দেখো, ইলেকশন কমিশনের ব্যাকআপ নিশ্চয়ই করবে। আমরা এক্সপেক্ট করবো যে সেই ব্যাকআপের একটা তথ্য বেরোবে 9 তারিখ, যখন তুমি জানো 9 তারিখে খসড়া যে ভোটার তালিকা তার মধ্যে সেটা পাবো আমরা। 9 তারিখে খসড়া প্রতিবেদনের পরে অ্যাকচুয়ালি কিন্তু এসআইআর এর খেলাটা শুরু হবে। কি হবে? এই যে 2002 সালে যাদের নাম আছে তাদের নাম তো ট্রেসেবল, তাদের অটোমেটিক্যালি, যাদের বাবা মা বা আত্মীয় স্বজন ক্লোজ রিলেটিভ এর মাধ্যমে পরিচয় দেখাতে পারবে, তাদের তো নাম অটোমেটিক্যালি উঠবে। কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষের তাদের কোনো আত্মীয় স্বজন বা তাদের কারো নাম 2002 সেন্সাসে ছিল না, এরা কারা? তার জন্য শুনানি হবে। এই শুনানিটা খুব ইম্পর্টেন্ট, কারণ শুনানি, দেখো মানে অবশ্যই শুনানিতে রাজ্য সরকারের কর্মচারীরাই থাকবে, কিন্তু শুনানিতে যদি মানে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের বিএলএরাই শুধু আছেন, তাহলে কিন্তু আমি বলবো ডিজাস্টার হবে। ইলেকশনের, সরি, এসআইআর এর যে এই পর্ব চললো, এতে মানে সবগুলো বুথেই কার্যত তৃণমূল কংগ্রেসের বিএলএ ছিল,
সেকেন্ড সবচেয়ে বেশি বিএলএ ছিল, যারা মানে অন্তত ডেইলি নাড়াচাড়া করেছে এমন বিএলএ, সেটা সিপিআইএম দলের। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, একটুকু তথ্যগত অসঙ্গতির কোনো সুযোগ নেই। থার্ড জায়গায় ছিল বিজেপি। বিজেপির সংখ্যা যথেষ্ট কম ছিল, শহরাঞ্চলে তো প্রায় ছিলই না। ফলে শুনানি, যে শুনানি 9 তারিখের পরে শুরু হবে, যে শুনানি ভীষণ গুরুত্বপূর্ণ, যে আসলে উনি জেনুইন ভোটার নাকি বাংলাদেশি লোক, নাকি উনি মানে এখানকার কেউ নন, এই জিনিসটা কিন্তু যখন শুনানি পর্বে নিশ্চিত হবে, সেই সময় কিন্তু রাজনৈতিক দলের বিরাট ভূমিকা থাকবে, প্রভাব থাকবে। শুনানি যদি একতরফা হয়, তাহলে তৃণমূল কংগ্রেস মানে যে নামগুলো রাখতে চায়, এই যে তৃণমূল কংগ্রেস নেতারা বলেন না, মমতা, অভিষেক থেকে শুরু করে সবাই, একটি নামও বাদ দেওয়া যাবে না। এই একটি নাম বাদ দেওয়া যাবে না কেন? এখন তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে মানে থেকে আসা মানুষগুলো, সে বাংলাদেশে ফেরার যে হিড়িক পড়ে গেছে, এবং তারা বলছেন যে আমরা এখানে এসেছি, এখানে এসে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার তালিকায় নাম লিখিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় কাজ করি। আর শুধু তাই নয়, তোমার আমার ট্যাক্সের টাকা দিয়ে যে সমস্ত প্রকল্পগুলো চলে, এই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো মানে তারা ভোগ করেন আমাদেরকে বঞ্চিত করে। এর ফলে আমাদের যারা ছেলে মেয়ে তারা ভিন্ন রাজ্যে গিয়ে চাকরি করতে হয়, আমাদের এ রাজ্যে যারা চাকরি পান না, কারণ অল্প পয়সায় বাংলাদেশ থেকে এসে এরা কাজ করে। ফলে মানুষ অল্প পয়সায় যেহেতু শ্রমিক পেয়ে যাচ্ছে, তাই বাংলা ছেলে মেয়েদেরকে বেশি বেতন বা বেশি মজুরি দিতে পারে না। বাংলা ছেলেমেয়েরা বাধ্য হয় কেরালায় যেতে, গুজরাটে যেতে, দিল্লিতে যেতে। ফলে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা লঙ্গরখানার মতন বানিয়ে রেখেছেন। বাংলাদেশিরা কার্যত সেখানে আসছেন। এবং একই সাথে আমি তোমাকে এখানেও বলতে চাই যে কেন্দ্রের যারা মানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকেও কিন্তু এই প্রশ্নটার সম্মুখীন আজকে হতে হচ্ছে বারবার, যে কেন বিএসএফ মানে এই যে পাচার হচ্ছে, এই যে লোকগুলো অবৈধভাবে আসছেন, তাদের আটকাতে পারছেন না, বা আটকানোর জন্য কেন ব্যবস্থা নিচ্ছেন না। অনেকেই ওনারা বলছে, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে ভাই জমি দিচ্ছে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, দেখো সেন্ট্রাল আইন যা আছে, মানে কনস্টিটিউশন যা বলছে, কনস্টিটিউশন যদি বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে যে জাতীয় নিরাপত্তার প্রশ্ন গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে, সেখানে জমি অধিগ্রহণ করতে হবে, পার্লামেন্টে আইন তারা তৈরি করতে পারে, অথবা তারা সরাসরি কিন্তু অধিগ্রহণের সুযোগ আছে। আমি তোমায় বলছি, একটা জিনিসও দেখা যাচ্ছে, এই যে আপনি বনগাঁ বা সুন্দরবন, এই সমস্ত যে জায়গাগুলো, সেখান থেকে নৌকায় করে অবৈধ, ওরা বলছে আমাদেরকে নৌকায় করে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে স্যার দূর দূর পর্যন্ত দেখা যায় না যে নদীগুলো রয়েছে। তাহলে কি করে সম্ভব দেখো হবে? এই ক্ষেত্রেও তো রাজ্য প্রশাসনকেও তো আরো স্ট্রং থাকা উচিত ছিল। রাজ্য পুলিশ প্রশাসন, শাসক দল তো সবসময় চাইছে যে অবৈধভাবে যারা আসছে তারা আমার ভোটার, তাদেরকে রেশন কার্ড করে দাও, মানে একটা নামও যদি বাদ না যায়, ভোটার তালিকায় যাতে থাকে তাদের নাম, এটা শাসক চাইছে। কিন্তু কিন্তু তারপরেও আমি প্রশ্ন করব, ধরো মানে বিএসএফ এর যে আইন, সেটা সংশোধন করে বলা হয়েছে যে 50 কিলোমিটার, বর্ডারের 50 কিলোমিটার পর্যন্ত এখন বিএসএফ তার কাজকর্ম নজরদারি করতে পারে, মানে কাজকর্ম পরিচালনা করতে পারে। তাহলে নদী তো 50 কিলোমিটার নয়, ফলে নদী এলাকার পরে কেন বিএসএফ নেই, বা সেখানে কেন নজরদারি নেই? এই প্রশ্নগুলো কিন্তু আসবে। এবং যদি নদীপথ থাকে, তাহলে তোমাকেও নদীপথে মানে বিএসএফ এর বোট বাড়াতে হবে, নৌকা বাড়াতে হবে, পাহারাদার বাড়াতে হবে। মানে কোনো একটা জায়গায় যে বিএসএফ ফেল করেছে, এটা নিয়ে তো আমার মনে হয় না তুমি আমি মানে এ নিয়ে বিতর্ক করে লাভ আছে। কিন্তু এই বিএসএফ এর এই ব্যর্থতাটাকে তৃণমূল কংগ্রেস খুব কাজে লাগিয়েছে। তারা মানে বাংলাদেশ থেকে যাকেই এসেছে ভোট ব্যাংক ঢুকিয়ে দিয়েছে, এবং সমস্ত সুযোগ সুবিধাগুলো দিয়ে তাদের এগেনস্টে ভোট করিয়েছে, তাদেরকে দিয়ে মিটিং মিছিল করিয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস মানে এই কারণেই প্রথম থেকে এসআইআর বিরোধিতা করছিল। এবং এই কেন করছিল এখন তো পরিষ্কার। এবং তোমাকে আমি পরিষ্কার করে বলতে চাই যে যতটুকু এসআইআর হয়েছে, এবার আমি তোমাকে জেলা ধরে ধরে বলতে চাই, কোচবিহার জেলায় কিন্তু এসআইআর এর যারা কাজ করছেন, খুব যে দক্ষতার সাথে কাজ করছেন তা নেই। বিজেপি যে খুব নজরদারি দিয়ে কাজ করছে তা নেই। আমার কাছে যা খবর, সেটা হলো সিতাই, শীতলকুচি এবং তোমার গিয়ে দিনহাটা, এই 3টে জায়গাতে কিন্তু এসআইআর এর কাজকর্মে অনেক কিন্তু ভুল ত্রুটি বিচ্যুতি বা নাম বেনাম থেকে যাচ্ছে। আরো পরিষ্কার করে বলে ভুয়ো থেকে যাবে না তো, এই প্রশ্নটা আমি রাখলাম। একইভাবে তোমাকে কোচবিহারের তুফানগঞ্জের একই গল্প আমি তোমায় বলবো। খুব ভালো এসআইআর এর কাজ হয়েছে আলিপুরদুয়ারে,
জলপাইগুড়িতেও এসআইআর এর কাজ অনেকটাই ভালো হয়েছে, আমি যা খবর পেয়েছি। দার্জিলিং এ এসআইআর কাজ এখন পর্যন্ত যা হয়েছে খুবই সন্তোষজনক। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে সমস্যাটা কিন্তু অন্যরকম, এটা বিজেপিও বুঝতে পারছে না উত্তর দিনাজপুরের সমস্যাটা, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস কতটুকু বুঝছে আমি জানি না। উত্তর দিনাজপুরে যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষরা এসছেন, মানে এসেই যাচ্ছেন কনস্ট্যান্ট, এটা মূলত বিহার থেকে। মানে এটা তোমাকে বুঝতে হবে, আহ, বিহারের কিষানগঞ্জের থেকে, পূর্ণিয়া থেকে একটা বড় সংখ্যক সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষরা উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে শুরু করে করণদিঘি থেকে শুরু করে এই জায়গাগুলোতে এসে বসবাস করছেন, চাকুলিয়া। ফলে এটা কিন্তু মানে শুধু বাংলাদেশের মুসলিম আসছেন এমন ভাবলে চলবে না, মানে বাংলাদেশের মুসলিমরা যেমন আসছেন তেমনি ভাবে ভারতবর্ষের অন্য প্রান্ত থেকে মুসলিম আসছেন। আমি তোমাকে নির্দিষ্ট করে মানে চাকুলিয়া, করণদিঘি থেকে শুরু করে গোয়ালপুকুর এই সমস্ত এলাকায় যে মুসলিম সম্প্রদায় এসছেন, বা ইসলামপুরে, উত্তর দিনাজপুর ইসলামপুরে, সেখানে কিন্তু বিহার থেকে বিরাট সংখ্যক মুসলিমরা এখনো আসছেন নানা রকম জমি জামা কাজকর্ম ইত্যাদির কারণে। ফলে এই মুসলিমরা কিন্তু বাংলাদেশি মুসলিম নয়। ফলে উত্তর দিনাজপুরের ছবিটা একটু অন্যরকম। এবার তুমি মালদায় আসলে মিশ্র অবস্থান পাচ্ছ। মালদার থেকে একটা অংশ অবশ্যই মানে অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশ থেকে। আবার মালদাতে বিহার থেকেও কিছু মুসলিম এসছেন। ফলে বাংলা মানে মালদার একটা মিশ্র অবস্থান আছে। যা যতটুকু আমি খবর পেয়েছি, দক্ষিণ দিনাজপুরের আহ ইয়ের এসআইআর এর কাজকর্ম অনেকটাই সন্তোষজনক। কেবলমাত্র তোমার গিয়ে একটি বা দুটো ব্লক ছাড়া, হরিরামপুর বলে একটি ব্লক আছে, তপন বলে একটি ব্লক আছে, এখানে কিছু এলাকায় আমি যতটুকু আমাদের মানে ফিল্ডের কাজ করছে তাদের বক্তব্য এরকম। কিন্তু তোমাকে মানে মালদার ক্ষেত্রে আমি বলতে পারি, মালদার ক্ষেত্রে একটা মিশ্র অবস্থান। কিছু জায়গায় ভীষণ ভালো কাজ হচ্ছে, কিছু জায়গায় কিন্তু প্রশ্ন আসছে যে আদতেও এসআইআর এর কার্যকারী সঠিকভাবে হচ্ছে কিনা, অর্থাৎ জেনুইন ভাবে এই কাজটা হচ্ছে কিনা। আর মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু আমি তোমায় বলছি যে মুর্শিদাবাদে কিন্তু আহ, আহ, একটা বিরাট অংশ আহ, স্বাধীনতার পর, স্বাধীনতার আগের থেকে 54% মুসলিম ছিল, সেটা 70% হয়েছে। একটা বিরাট ইনফিল্ট্রেশন হয়েছে, অত অনুপ্রবেশ হয়েছে, এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম আছেন এবং সরকারি আধিকারিক, কর্মী, শিক্ষকদের মধ্যে একটা বড় অংশই মুসলিম সম্প্রদায়ের মানুষও আছেন, আমি কিন্তু বলতে পারি যে প্রশাসনের এফেক্টিভনেস বা প্রশাসন বলা যায় যে ওখানে কতটুকু একেবারে রুলস রেগুলেশন মেনে কাজ করতে পারবে, আর কতটুকু মানে একটা পক্ষপাতিত্ব অবস্থান থেকে এসআইআর করবেন, এই একটা দ্বন্দ্ব কিন্তু আছে। কিন্তু যেটা সবচেয়ে ইন্টারেস্টিং আমি তোমায় বলবো জেলা ভিত্তিক আলোচনায়, সেটা হলো নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা দুটোকে যদি একসাথে করি, তাহলে নদিয়াতে একটা সার্টেন অংশ, একটা পার্ট, এবং উত্তর দিনাজপুরেও তুমি জানো স্বরূপনগরের থেকে শুরু করে একাধিক জায়গাতে, সেখানে কিন্তু সংখ্যালঘু মুসলিমরা যারা অনুপ্রবেশকারী হিসাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন, নানা কাজের সাথে যুক্ত ছিলেন, সরকারি প্রকল্প নিয়েছেন, তৃণমূল বা শাসক দলের সাহায্য নিয়ে তারা ভোটার কার্ডের নাম লিখিয়েছেন, ভোটও দিয়েছেন, এই একটা অংশ কিন্তু ভয় পেয়েছে। তাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে যে ভাই ওই যে শুভেন্দু অধিকারী বারবার বলছে না, ডিটেক্ট করে ডিপোর্ট ডিপোর্ট করতে হবে, ডিপোর্ট মানে হলো মানে জমা দিতে হবে। এবার এটা এরা ভয় পাচ্ছে যে ভাই এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি ধরা পড়ি, তাহলে আমাদেরকে যদি মানে জেলে জেলে পাঠিয়ে দেয় বা ডিপোর্ট করে। আহ, হ্যাঁ, মানে বাংলাদেশে না, ডিপোর্ট করা এমন হতে পারে যে তাদের এনআরসি ক্যাম্পে ঢুকিয়ে দিল। ফলে এইরকম একটা সম্ভাবনা থেকে যাই হোক, মানে একটা আতঙ্ক যে তৈরি হয়েছে মানে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার অনুপ্রবেশকারীদের মধ্যে, তার ফলে কিন্তু ওই দেশে বাংলাদেশে চলে যাওয়ার প্রবণতাটা ঘটেছে। আমি যতটুকু এদিক ওদিক থেকে খবর পেয়েছি সেই অনুযায়ী বলতে পারি, কেবলমাত্র লিগাল প্রসেসের, অর্থাৎ স্বরূপনগর বা এই সেই বর্ডার লাইন, মানে যেগুলো স্থায়ী বর্ডার, সেগুলো দিয়েই মানুষ যাচ্ছেন তা নয়। অনেকে কিন্তু যেভাবে লুকিয়ে এসেছিল সেইভাবে লুকিয়েও চলে যাচ্ছেন, সেটা নদী পথে হতে পারে, জঙ্গল দিয়ে হতে পারছে। তারা কিন্তু অনেকেই নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় হয়েছে। এইবার তুমি আমায় বলবে দক্ষিণ চব্বিশ পরগনার ছবিটা কি স্যার? এই অভিযোগটা বিরোধীরা বারবার করেছে যে তৃণমূল শাসনকালে দক্ষিণ চব্বিশ পরগনায় বিরাট সংখ্যক রোহিঙ্গারা এসে বসবাস করছেন,
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, তাদের ভোটার তালিকায় নাম লেখানো এবং তাদেরকে দিয়ে রাজনীতি করিয়ে এমন একটা হিংসাত্মক পরিবেশ দক্ষিণ চব্বিশ পরগনায় তৈরি করা হয়েছে যে ওখানে তৃণমূল ছাড়া বিরোধীদের থাকতে দেওয়া হয় না। আমি যতটুকু জানতে পেরেছি বা বিভিন্ন রাজনৈতিক দলের যে অভিযোগ ইতিমধ্যেই উঠে এসছে, ডায়মন্ড হারবার কেন্দ্রের যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির হয়ে, অভিজিৎ মনে হয়, তিনি অভিজিৎ ববি কিছু একটা নাম, তো তিনিও কিন্তু একটা অভিযোগ করেছেন যে বিপুল সংখ্যক বিএলও কে বাধ্য করানো হচ্ছে যে কোনো মৃতদের নাম বা কাটা যাবে না। ফলে দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপি তরফ থেকে নানা অভিযোগ ইতিমধ্যেই এসছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু বিএলএ কোথায়, মানে কার্যত কোথাও বিএলএ, দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু অ্যাজ ইট ইজ, অর্থাৎ যদি মানে যান্ত্রিক ভাবে বা ডিজিটাইজেশনের মাধ্যমে মৃতদের নাম বাদ যায় সেটা আলাদা কথা, কিন্তু ফিজিক্যালি কিন্তু নাম বাদ দেওয়া যাবে না, এই ফরমানি জারি হয়েছে, এটাই অভিযোগ কিন্তু করছে। এবং এইবার আমি যদি তোমায় বলি কলকাতার জায়গা থেকে, কলকাতায় দেখো খুব ভালো জেনুইন ভাবে এসআইআর হচ্ছে এখানে। আমি বলবো এমনকি 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড, যে সমস্ত ওয়ার্ডে একটু মারপিটের মতন অভিযোগ আসে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু মানে প্রায় প্রত্যেকেই বলেছি আমরা, বিএলওরা এসে আমাদের এসআইআর ফর্ম দিয়েছেন, আমরা ফিল আপ করেছি, জমাও দিয়েছি। ফলে একটা বিরাট সংখ্যক ইয়ং ছেলে মেয়ে কিন্তু ডিজিটাইজেশনে গেছে। আমি শুনলাম কলকাতাতে বেশ ভালো, প্রথম দুদিন ওয়েবসাইটে সমস্যা ছিল, কিন্তু তারপর থেকে কিন্তু কলকাতায় বহু মানে সাধারণ কর্মী থেকে শুরু করে সাধারণ পেশার যুক্ত যারা আছেন, তোমাদের মতন মিডিয়ার লোক যারা আছেন, তারা কিন্তু অনেকেই ওয়েবসাইটের অনলাইনে করেছেন, এসআইআর ফর্ম পূরণ করেছে। এইবার কিন্তু তোমায় যদি আমি তার পাশের জেলা যদি আমি হাওড়ায় যাই, হাওড়ার ক্ষেত্রে কিন্তু উলুবেরিয়ার খবর কিন্তু খুব একটা ভালো নয় বলেই আমার কাছে যা তথ্য আমি পেয়েছি, যে মানে হাওড়ার সদর যেটা অর্থাৎ শহরাঞ্চলে, সেখানে ডিজিটাইজেশনের মাধ্যমেই অনেকটা হয়েছে, অনেক মানে তোমার হ্যাঁ, এবং এসআইআর এর ফর্ম কিন্তু সবাই পেয়েছেন, সেই অনুযায়ী ফিল আপ করেছেন, বিএলওদের ভূমিকা অত্যন্ত ইতিবাচক সেখানে। কিন্তু উলুবেড়িয়া সাব ডিভিশনের যা তথ্য পাচ্ছি, সেখানে কিন্তু একটা চাপ আছে, রাজনৈতিক চাপ আছে বিএলওদের উপর। বিএলএরা বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূলের বিএলএ ওখানে আছে উলুবেড়িয়াতে। ফলে উলুবেড়িয়াতে যে এসআইআর খুব বিশুদ্ধভাবে হচ্ছে এমন কোনো খবর আমার কাছে অন্তত নেই, হলে আমি ভালো খুশি। মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে মোরলেস ঠিকই আছে, পূর্ব মেদিনীপুরের নিয়ে, হ্যাঁ, মানে এবং বিজেপি সবচেয়ে বেশি ইনোমিনেটর ওখানেই দিয়েছেন, যা আমার কাছে খবর, যে বুথ স্তরে যে বিজেপির বিএলএ, সেটা জেলা স্তরের যদি পরিসংখ্যান দেখি, বাস্তব মানে ওই যে বিজেপি যে বলে ৭৪,০০০, ওইসব গল্প আমাকে জানি না বলে, বাস্তবে যে যারা আছেন, মানে বিএলওর সাথে যারা প্রতিদিন উঠা পেশা করছেন, কাজ করছেন, খবরাখবর রাখছেন, এরকম অ্যাক্টিভ বিএলএ সংখ্যা বিজেপির তরফ থেকে সবচেয়ে বেশি এই পূর্ব মেদিনীপুর। তুমি পশ্চিম মেদিনীপুর যদি দেখো, পশ্চিম মেদিনীপুরে মোরাললেস আমি তোমায় বলবো সেখানে কিন্তু মানে অনুপ্রবেশকারীর সংখ্যা খুব কম, একটা দুটো ব্লক বাদ দিয়ে অনুপ্রবেশকারী নেই। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জায়গাগুলো কিন্তু আমি তোমায় বলছি একেবারে বিশুদ্ধভাবে বিএলওরা কাজ করছেন, রাজনৈতিক চাপও তাদের নেই। খুব, আমি আবারও জেলাগুলোর নাম বলছি, পশ্চিম মেদিনীপুর, দুটো ব্লক বাদ দিলে ঝাড়গ্রাম, তারপরে তো পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কিন্তু এসআইআর এর কাজ অত্যন্ত ভালো হচ্ছে। জেলাভিত্তিক এই পর্যালোচনা কিন্তু উঠে এসছে, জেলাভিত্তিক যে আমাদের ছবি এসছে তাতে কিন্তু এটাই পাচ্ছি আমরা। এইবার সবচেয়ে বেশি প্রবলেমস আমি যদি তুমি বলো, দুটো জেলা পরপর, একটা হলো পূর্ব বর্ধমান, আরেকটা হলো বীরভূম। তাও আমি বলবো বীরভূমে তুলনামূলকভাবে কম, কারণ বীরভূমে বিহার থেকে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ এসেছেন, বাংলাদেশ থেকে তুলনামূলকভাবে কম বলেই অভিযোগ। প্রাচীন মানে পুরোনো কাল থেকেই, অনেক পুরোনো সময় থেকেই বীরভূমে মুসলিম সম্প্রদায় সমাজের বাস, অনুপ্রবেশ সেইভাবে নয়, কিন্তু আমি তোমায় বলছি। ফলে বীরভূমের অতটা সমস্যা নেই, কিন্তু পরিষ্কার তোমায় বলছি সাংগঠনিক ভিত্তি বীরভূমে বিজেপির যে কিচ্ছু নেই, মানে এখানে দেখা গেল কয়েকটা ব্লকে যেখানে হিন্দুরা আছে সেখানে অবশ্যই বিএলএ দিয়েছে, সেটা নিয়ে যদি তারা স্যাটিসফাই হতে চান আমার কিছু বলার নেই। কিন্তু আমি তোমায় বলছি রামপুরহাট সাব ডিভিশনে কার্যত বলা যায় তৃণমূল কংগ্রেস একতরফা ভাবে হাসান থেকে শুরু করে
আহ, যে 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 জায়গাগুলো মুসলিম কনসেন্ট্রেশন 70-72%, সেইখানে কিন্তু মানে বিজেপির কোনো প্রতিনিধি কার্যত নেই। তবে সিপিএম এর কিছু প্রতিনিধি কিন্তু ওই রামপুরহাট সাব ডিভিশনে আছে, এবং বিএলএরা তারা কাজ করছেন, এবং তৃণমূল কংগ্রেস যে খুব বেশি মানে গাজুয়ারি অবস্থান নিয়েছে সেটাও নয়। আর পূর্ব বর্ধমান তোমাকে বলছি, পূর্ব বর্ধমানে কিন্তু একটা বিরাট সমস্যা আছে, এখানে অনুপ্রবেশ ঘটেছে, এটা ফ্যাক্ট। এবং পূর্ব বর্ধমানে অনুপ্রবেশকারীরা ভয়ভীতি সন্ত্রস্তও নন। তারা যে বাইরের রাজ্যে চলে যেতে চাইছে, সরি বাংলাদেশের দেশে, বাংলাদেশে ফেরত যেতে চাইছেন তাও নয়, কারণ তারা তৃণমূলের সাথে সম্পৃক্ত ভাবে আছেন। ফলে মানে তাদের ট্রেস করা, তাদেরকে আইডেন্টিফাই করা, আমার মনে হয় না যে বিএলওদের, যদি না তোমার সাংগঠনিক কোনো শক্তি থাকে, বা তোমার যদি বিরোধী দল হিসেবে তোমার যদি তথ্য ভান্ডার থাকে, তবেই তুমি লড়াই করতে পারবে। আর ফাইনালি আমি বলবো হুগলির কথা। হুগলিতে কিন্তু একটা বিরাট সংখ্যক অনুপ্রবেশকারী কিন্তু ভয় ভীতি সন্ত্রস্ত, এবং তাদের একটা অংশ কিন্তু, যেমন ডানকুনি থেকে একটা বেশ কিছু অনুপ্রবেশকারী বেরিয়ে চলে গেছে। ডানকুনির বেশ কিছু বস্তি এলাকাতে দেখা যাচ্ছে যে খালি হয়ে গেছে। ফলে হুগলিতে কিন্তু একটা অংশ বেরিয়ে যাচ্ছে, এবং হুগলিতে এখন পর্যন্ত এসআইআর যে খবর ইতিবাচক আমি বলবো। যদিও মুসলিম এলাকাগুলোতে বিজেপির কোনো প্রতিনিধি নেই, সিপিএম এর কিছু প্রতিনিধি আছে, কিন্তু কোনো অভিযোগ যে আমি এসআইআর ফর্ম পাইনি বা আমি ফিল আপ করার পরে বিএলও নেয়নি, এমন অভিযোগ কিন্তু হুগলিতে নেই। সব মিলে এটাই ছিল জেলা ভিত্তিক খবরাখবর তোমাকে বলছি। আমি তো মুসলিম এলাকাগুলোতে বললাম যে যে একেবারে ধরো খানাকুলে একটা প্রত্যন্ত অঞ্চলে, আহ, উম, সেখানে পুশুরার একটা প্রত্যন্ত অঞ্চলে সংখ্যালঘুদের একটা বড় অংশ আছে, সেই সমস্ত অঞ্চলে কিন্তু একটা গাজোয়ারি ভাব আছে, বিএলওদের উপর রাজনৈতিক চাপ আছে। ফাইনালি যেটা দার্জিলিং এর যদি দেখি, দার্জিলিং এ কিন্তু মোরালিস বলবো যে ভালোভাবেই এসআইআর হচ্ছে। সেখান থেকে কোনো রাজনৈতিক চাপ আছে বা নাম বাদ, মানে এই নাম বাদ দেওয়া যাবে না, মৃতদের নাম বাদ, এরকম কোনো চাপ। রাজারহাট আর নিউ টাউনের ছবিটা উত্তর চব্বিশ পরগনা তো ভয়ঙ্কর ছবি। রাজারহাট নিউ টাউন তো উত্তর চব্বিশ পরগনা অধীনে। মানে এই যে বাংলাদেশ থেকে আসাদের লোকগুলোকে চলে যাওয়ার যে প্রবণতা, বা অনুপ্রবেশকারী হিসাবে যে যাদেরকে তুমি দেখলে দেখতে পাচ্ছ, যে যারা অপেক্ষা করছে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য, এদের একটা বড় অংশ হলো রাজারহাট নিউ টাউনের। এরা রাজারহাট নিউ টাউনে নানা রকম কাজ করতো, কারো কেউ পরিযায়িকা কাজ করতো, কেউ ভ্যান চালাতো, তো কেউ মানে রাজমিস্ত্রির কাজ করতেন, তো কেউ ঠিকাদারের কাজ করতেন। ফলে এরা মানে জাঁকিয়ে বসেছিল। এই যে আমি না মাঝে মাঝে ভাবতাম যে রাজারহাট নিউ টাউনে এত সমস্ত শিক্ষিত ভদ্র মানুষ আছেন, তারপরে মানে শাসক আর বিরোধীদের এত ব্যবধান কেন হয় ভোটের। এবার আমি বুঝতে পারছি, বা রাজারহাট নিউ টাউনে যে ভোট হয়েছিল যখন, মানে পুরসভা ভোট হয়েছিল, তোমার মনে থাকতে পারে, মানে বড় বড় অফিসাররা পর্যন্ত ভোট দিতে পারেনি। তোমার মনে থাকতে পারে যে বড় বড় কর্নেল পৃথ্বীরঞ্জন দাস, তিনি পর্যন্ত ভোট দিতে পারেননি। মানে ডিরোজিও কলেজে যে ভোট সেন্টার পড়েছিল, সেখানে পৃথ্বীরঞ্জন দাসের মতন প্রাক্তন কর্নেল, ভারতের সেনাবাহিনী কাজ করেছেন, তিনি পর্যন্ত ভোট দিতে পারেননি। ফলে ভয় ভীতি সন্ত্রস্তর মধ্যে দিয়ে সবাই মানে বুথ ছেড়ে চলে আসতো কেন? এই ধরনের মানুষগুলোকে তখন ব্যবহার করা হতো ভোটের রাজনীতিতে। আমি তোমায় বলছি, ভোটের রাজনীতিতে এই যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, তাদেরকে, রোহিঙ্গাদেরকে ব্যবহার করা হতো হিংসা ছড়ানোর জন্য, হিংসাত্মক করার জন্য, রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার হতো এরা। মানে আমার দুঃখ হয় যে এই মানুষগুলোকে কিভাবে দিনের পর দিন হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভোট লুট করা হয়েছে, এবং এই রাজ্যের গণতন্ত্রকে মানে পদোন্নত করা হয়েছে। তোমাকে আমি খুব পরিষ্কার করে বলতে চাই, সামগ্রিকভাবে সবশেষে এসআইআর এর রাজনীতি কিন্তু অনেকটা বাকি আছে। আমি তোমাকে বারবার বলছি, এসআইআর এর ফর্ম জমা দেওয়া বা ডিজিটাইজেশনের শেষ কথা নয়, তারপরে কিন্তু হিয়ারিং যে স্তর, সেই হিয়ারিং স্তরের জন্যই কিন্তু, মানে হিয়ারিং স্তরে ইলেকশন কমিশনের উপর চাপ তৈরি করে রাখার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার দলকে পুরো রাস্তায় মানে এসআইআর প্রক্রিয়ার সাথে নামিয়ে দিয়েছেন, প্রত্যেকটা বুথে তৃণমূলের বিএলএ আছে, মানে এই এসআইআরটাই করছে তৃণমূল কংগ্রেসের প্রশাসন, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় কেন, কেন বিরোধী ভূমিকা নিচ্ছেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে যারা তার ভোট ব্যাংক,
তারা বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক যারা, তাদের একটা মানে বড় অংশই মানে বিচলিত, উদ্বিগ্ন। মানে তাদেরকে ভরসা দাও, তাদেরকে বল দাও, এটা একটা দিক। সেই কারণেই ঠাকুরনগরে সোমবারের মিছিল। আবার একই সাথে মতুয়াদের মধ্যে বিভাজন তৈরি করো। দেখো, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুররা এসআইআর এর ক্যাম্প তৈরি করতে পারে, কিন্তু 7 দিনের মধ্যে নাগরিকত্ব দিতে পারছে না। কিন্তু নাগরিকত্ব দিতে পারছে না, ফলে মতুয়াদের মধ্যেও একটা শঙ্কা তৈরি হয়েছে, আশঙ্কা তৈরি হয়েছে যে ভোটার তালিকা আমার নাম বাদ যাবে না তো। এবং রাজ্য প্রশাসন যেহেতু এই কাজটা করছে, ফলে রাজ্য প্রশাসনকে দিয়ে রাজনৈতিকভাবে নাম বাদ দেওয়ার উদ্যোগও থাকতে পারে। ফলে আরো একটা জিনিস লক্ষ্য করেছি, এই যে ঠাকুর বাড়ি আমি বলছি, কার্যত ঠাকুরনগরের যে চিত্র উঠে এসেছে, মমতা বালা ঠাকুর তিনি অনশনে রয়েছেন, তিনি তার কাজটা তিনি কিন্তু করছেন, কিন্তু দেখা যাচ্ছে শান্তনু ঠাকুর তিনি কিন্তু বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। একমত এক তোমার সাথে। দেখো, এরা তো রাজনীতিবিদ নয়, এরা জাতিকে কাজে লাগিয়ে আজকে রাজনীতিবিদ হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এরা কি সত্যি মানে তুমি মনে করো নিজেদের আখের গোছানোর ছাড়া কি এরা খুব বড় রাজনীতিবিদ? এরা মানে এমন তো রাজনীতিবিদ নয়, প্রমথনাথ বাবুর মতন তো নন। দেখা যাচ্ছে সুব্রত ঠাকুর সেখানে আঁকড়ে পড়ে আছে ক্যাম্প, কিন্তু শান্তনু ঠাকুরকে দেখা যাচ্ছে তিনি সত্যি বিদেশে ঘুরছেন। এটা তো সবাই পোস্ট করছে সোশ্যাল মিডিয়া, আমাদেরও চোখে পড়েছে যে তিনি বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। আর এখানে মমতা বালা ঠাকুর তিনি অসুস্থ হয়ে তিনি নার্সিং হোমে যাচ্ছেন অনশন করে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে কাজে লাগাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর থেকে যখন মিছিল করবেন, তখন মতুয়াদের তো এই বার্তাটাই তিনি দিবেন। মতুয়া ভোটটা গত কয়েকটা নির্বাচনে বিজেপির পক্ষে গেছে। আর এই রাজনীতিটা শুভেন্দু অধিকারীরা হয় বুঝতে পারছেন না, বা বুঝেও কিছু করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঠাকুরনগরে গিয়ে মিছিল করবেন, মানুষের সাথে কানেক্টিভিটি তৈরি হবে, আবেগ তৈরি করবেন উনি। সেই আবেগের জবাব কি বিজেপির নেতারা দিতে পারবেন? ফলে সেই প্রশ্নটা আমার আছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একদিকে তার প্রশাসনকে কাজে লাগাচ্ছেন, অন্যদিকে তার দলের প্রত্যেকটা বুথ স্তরে তার দলকে নামিয়ে দিয়েছেন। আর উল্টো দিকে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে দেখানোর জন্য, তাতিয়ে দেওয়ার জন্য কিন্তু মিটিং মিছিল করে কেন্দ্র বিরোধী অবস্থান বা ইলেকশন কমিশন বিরোধী অবস্থান নিচ্ছেন। যদিও এই এসআইআরটা কিন্তু তৃণমূল কংগ্রেস করছে। ফলে রাজনীতির অনেকগুলো অভিমুখ তুমি পাচ্ছ। আগামী 9 তারিখে যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে, তারপরে আবার আরেক স্পষ্ট বড় ধরনের রাজনীতি তুমি দেখবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন ভূমিকা আরো কতটা আগ্রাসী হয়, সেটা অবশ্যই দেখা।